আমি আমার বিধবা পুত্রবধূকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পেলাম। কোলে ঘুমন্ত নাতি, পাশে 3টা পুরনো সুটকেস আর হাতে একমুখী বাসের টিকিট, যা সে কখনো নিজে কাটেনি। সে কাঁদতে কাঁদতে শুধু বলল, বাবা, আপনার ছোট বোন বলেছে রায়হান আর বেঁচে নেই, তাই এই পরিবারে আমার আর কোনো জায়গা নেই। আমি চিৎকার করিনি, কোনো ঝগড়াও করিনি। আমি শুধু তার কাঁপতে থাকা হাত থেকে টিকিটটা নিলাম। আমার আইনজীবীকে ফোন করে বললাম, রায়হানের সম্পূর্ণ ফাইল নিয়ে বাড়িতে চলে আসুন, বিশেষ করে সেই কাগজগুলো যেগুলো বিথি কোনোদিন দেখার অধিকার পায়নি। আমরা যখন গাজীপুরের আমাদের বাড়িতে পৌঁছালাম, তখন আমার ছোট বোন বিথি গেটের সামনে দাঁড়িয়েছিল, তার মুখে বিজয়ের হাসি। সে নিশ্চিত ছিল তার পরিকল্পনা সফল হয়েছে। কিন্তু আমার গাড়ি থেকে যখন আমার পুত্রবধূ নীলা আর আমার 5 বছরের নাতি আরিয়ান নেমে এলো, তখন সেই মুহূর্তেই তার হাসি মিলিয়ে গেল। সেদিন আমার ঢাকায় ফেরার কথা ছিল না। সিঙ্গাপুরে ব্যবসায়িক বৈঠক একদিন আগেই শেষ হয়ে যাওয়ায় আমি বিকেলের ফ্লাইটে দেশে ফিরেছিলাম। বিমানবন্দর থেকে সরাসরি গাজীপুরের বাড়িতে যাওয়ার কথা ছিল, কিন্তু বের হওয়ার সময় হঠাৎ চোখে পড়ল পরিচিত একটা মুখ। নীলা এক কোণে বসে আছে, কোলে ঘুমিয়ে আছে আরিয়ান, পাশে 3টা পুরনো সুটকেস। মনে হচ্ছিল এই 3টা সুটকেসে ওর পুরো পৃথিবী গুটিয়ে গেছে। আমার বুকটা ধক করে উঠল। 1 বছর আগে আমার একমাত্র ছেলে রায়হান সেনাবাহিনীর প্রশিক্ষণ চলাকালে দুর্ঘটনায় মারা যায়। সেদিন তার কবরে দাঁড়িয়ে আমি নীলাকে কথা দিয়েছিলাম, তুমি আর আরিয়ান এই বাড়িরই মানুষ। যতদিন আমি বেঁচে আছি কেউ তোমাদের কোথাও পাঠাতে পারবে না। আমি কাছে গিয়ে ডাকলাম, নীলা। সে মাথা তুলে আমাকে দেখে স্তব্ধ হয়ে গেল। ও বলল, আপনি আজই ফিরলেন? আমি বললাম, হ্যাঁ, কিন্তু তুমি এখানে কেন? সে কিছুক্ষণ চুপ থেকে হাতে ধরা খামটা আমার দিকে বাড়িয়ে দিল। ভেতরে ছিল ঢাকা থেকে রাজশাহীর একমুখী বাসের টিকিট। তারপর কাঁদতে কাঁদতে বলল, আজ সকালে ফুফু মানে আপনার বোন বিথি 2জন নিরাপত্তারক্ষী নিয়ে গেস্ট হাউসে আসে। আমি জিজ্ঞেস করলাম, তারপর ও বলল, ওরা আমার আর আরিয়ানের কাপড় চোপড় গুছিয়ে সুটকেসে ভরে দেয়। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। আমি জিজ্ঞেস করলাম, বিথি কি বলেছিল? নীলা ভাঙা গলায় বলল, তিনি বললেন রায়হান মারা গেছে, তাই এই বাড়িতে আমার আর কোনো অধিকার নেই। আমাকে রাজশাহীতে মায়ের বাড়িতে ফিরে যেতে হবে। আমি শান্ত গলায় জিজ্ঞেস করলাম, সে কি বলেছে? আমি এসব জানি। নীলা মাথা নেড়ে বলেছে সবই আপনার সিদ্ধান্ত, আপনি নাকি দেশে ফিরলেই বুঝিয়ে বলবেন। আমার ভেতরে আগুন জ্বলছিল, কিন্তু সেই আগুন বাইরে প্রকাশ পেল না। আমি শুধু 2টা সুটকেস তুলে নিয়ে বললাম, চলো বাড়ি ফিরি। নীলা দ্বিধায় পড়ে গেল। ও বলল, আপনার আর আপনার বোনের মধ্যে ঝামেলা হোক আমি চাই না। আমি আরিয়ানের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে বললাম, ঝামেলা তুমি শুরু করনি, তুমি শুধু অন্যায় সহ্য করেছো। আমরা গাড়িতে উঠলাম। গাড়ি চলতে শুরু করতে আমি বাড়ির ম্যানেজারকে ফোন দিলাম আর বললাম, এই মুহূর্তে সব গেটের পাসওয়ার্ড বদলে ফেলুন, আমার অনুমতি ছাড়া কেউ গেস্ট হাউসে ঢুকবে না। তারপর ফোন করলাম আমার আইনজীবীকে আর বললাম, রায়হানের সম্পূর্ণ ফাইল নিয়ে বাড়িতে আসুন। তিনি শুধু বললেন, মনে হচ্ছে অবশেষে বিথি ম্যাডাম সেই ভুলটাই করেছেন। আমি শান্ত গলায় উত্তর দিলাম, হ্যাঁ, এবার সময় এসেছে সত্যিটা জানার। গাড়িটি যখন গাজীপুরের চৌধুরী বাড়ির বিশাল লোহার গেট দিয়ে ভেতরে ঢুকলো, তখন সন্ধ্যা নেমে এসেছে। বাড়ির সামনের বাগানের লাইটগুলো জ্বলে উঠেছে। সবকিছু আগের মতো সুন্দর, শুধু বদলে গেছে এই বাড়ির মানুষের মুখ। গাড়ি থামতে আমি দরজা খুলে নামলাম। নীলা কোলে ঘুমন্ত আরিয়ানকে নিয়ে ধীরে ধীরে নেমে এলো। তার চোখ দুটো এখনো কান্নায় লাল। ঠিক তখনই প্রধান ভবনের সিঁড়ি দিয়ে নিচে নেমে এলো আমার ছোট বোন বিথি চৌধুরী। তার মুখে আত্মবিশ্বাসী হাসি, কিন্তু নীলাকে দেখে সেই হাসি মুহূর্তে মিলিয়ে গেল। ও বলল, ভাইয়া তুমি? আমি শান্ত গলায় বললাম, হ্যাঁ, মনে হচ্ছে আমাকে আজ একটু আগেই ফিরতে হয়েছে। বিথি নিজেকে সামলে নিয়ে বলল, আমি সব বুঝিয়ে বলতে পারবো। আমি বললাম, আমিও শুনতে চাই। ঠিক তখনই আরেকটি কালো গাড়ি এসে থামলো। সেখান থেকে নেমে এলেন আমাদের পারিবারিক আইনজীবী অ্যাডভোকেট মাহবুব রহমান। তার হাতে একটি মোটা বাদামি রঙের ফাইল। তিনি আমার দিকে তাকিয়ে শুধু বললেন, সব নথি এনেছি। আমি মাথা নাড়লাম আর বললাম, চলুন ড্রয়িং রুমে বসি, আজ অনেক দিনের হিসাব মিটবে। ড্রয়িং রুমে বাড়ির সবাই উপস্থিত। পুরনো কর্মচারীরা দরজার পাশে দাঁড়িয়ে, কারো মুখে কোনো কথা নেই। বিথি প্রথমেই বলল, আমি যা করেছি এই পরিবারের সম্মানের জন্য করেছি। আমি তার দিকে তাকিয়ে বললাম, একজন বিধবা নারীকে জোর করে বাড়ি থেকে বের করে দেওয়ায় তোমার কাছে সম্মান? সে বিন্দুমাত্র লজ্জা পেল না। সে বলল, রায়হান নেই, এখন সম্পত্তির ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে। নীলা সাধারণ পরিবারের মেয়ে, সে এই পরিবারের ঐতিহ্য বোঝে না। নীলা মাথা নিচু করে দাঁড়িয়েছিল। আমি তার পাশে গিয়ে বললাম, মাথা তুলে দাঁড়াও। সে ধীরে ধীরে মাথা তুলল। আমি বললাম, এই বাড়িতে মাথা নিচু করার অধিকার তোমার নয়। বিথি বিরক্ত হয়ে বলল, ভাইয়া তুমি কি ওর পক্ষ নিচ্ছ? আমি ধীরে উত্তর দিলাম, আমি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছি। আমি অ্যাডভোকেট মাহবুবকে ইশারা করলাম। তিনি ফাইল খুললেন, প্রথম কাগজটি টেবিলের উপর রাখলেন আর বললেন, এটি রায়হান চৌধুরীর নিবন্ধিত পারিবারিক ট্রাস্টের সংশোধিত দলিল। বিথি কাগজটি হাতে নিয়ে পড়তে শুরু করলো। কয়েক সেকেন্ডের মধ্যেই তার মুখের রং বদলে গেল। আইনজীবী পরে শোনাতে শুরু করলেন, রায়হান চৌধুরীর মৃত্যুর পর গেস্ট হাউসের সম্পূর্ণ আবাসিক অধিকার তার স্ত্রী নীলা ও ছেলে আরিয়ানের থাকবে। তারা যতদিন ইচ্ছা সেখানে বসবাস করবে। পরিবারের অন্য কোনো সদস্য তাদের উচ্ছেদ করতে পারবে না। ঘর জুড়ে নীরবতা নেমে এলো। বিথি চিৎকার করে উঠল, এটা অসম্ভব। আইনজীবী শান্তভাবে বললেন, এই দলিল আদালতে নিবন্ধিত, আইনগতভাবে সম্পূর্ণ বৈধ। তারপর তিনি দ্বিতীয়
কাগজটি বের করে বললেন, এটি রায়হানের ব্যক্তিগত ঘোষণা। আমি নীরবে চোখ বন্ধ করলাম। মনে পড়ে গেল সেই দিনটির কথা। রায়হান সেনাবাহিনীর প্রশিক্ষণে যাওয়ার আগের রাতে আমার ঘরে এসেছিল। সে বলেছিল, আব্বু যদি কোনোদিন আমি ফিরে না আসি। আমি সঙ্গে সঙ্গে তাকে থামিয়ে দিয়েছিলাম আর বলেছিলাম, অমন কথা বলিস না। সে হেসে বলেছিল, জীবনের কোনো নিশ্চয়তা নেই, তাই কিছু দায়িত্ব লিখে রেখে যাচ্ছি। সেদিন আমি বুঝিনি সেই কথাগুলো একদিন এত বড় সত্যি হয়ে দাঁড়াবে। আইনজীবী কাগজ থেকে পড়তে শুরু করলেন, আমি রায়হান চৌধুরী সুস্থ মস্তিষ্কে এই ঘোষণা করছি, আমার মৃত্যুর পর আমার স্ত্রী নীলাই আমার ছেলে আরিয়ানের একমাত্র আইনগত অভিভাবক থাকবেন। আমার বাবা রহমান চৌধুরী আমার সম্পদের ট্রাস্টি হবেন। অন্য কোনো আত্মীয়, এমনকি আমার ফুফু ও সন্তানের অভিভাবকত্ব বা সম্পত্তি নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার অধিকার রাখবেন না। বিথির হাত থেকে কাগজটা মেঝেতে পড়ে গেল। সে অবিশ্বাসের চোখে আমার দিকে তাকিয়ে রইল আর বলল, তুমি এসব আমার কাছ থেকে লুকিয়ে রেখেছিলে? আমি ধীরে বললাম, যে কাগজ দেখার অধিকার তোমার ছিল না সেটা লুকানোর প্রশ্নই উঠে না। বিথি এবার শেষ চেষ্টা করলো। সে নীলার দিকে আঙ্গুল তুলে বলল, তাহলে তুমি নিজের রক্তের বোনের চেয়ে একজন বাইরের মেয়েকে বেশি বিশ্বাস করছো? আমি টেবিলের উপর রাখা রাজশাহীর একমুখী বাসের টিকিটটি তুলে তার সামনে রাখলাম। তারপর খুব ধীরে বললাম, আমি কোনো বাইরের মানুষকে বেছে নেইনি। আমি আমার মৃত ছেলের শেষ বিশ্বাসকে রক্ষা করছি। ঘর নিস্তব্ধ, শুধু বিথির ভারী শ্বাসের শব্দ শোনা যাচ্ছে। আমি জানতাম এটাই শেষ নয়, কারণ আমার হাতে এখনো এমন একটি জিনিস আছে যা পুরো সত্যিটাকে সবার সামনে নিয়ে আসবে। রায়হানের মৃত্যুর 1 সপ্তাহ আগে রেকর্ড করা একটি ভিডিও। সেই ভিডিও দেখার পর এই বাড়িতে আর কেউ কোনোদিন নীলাকে বাইরের মানুষ বলার সাহস করবে না। গল্পটি কেমন লাগলো জানাবেন। এটি ছিল গল্পের প্রথম পর্ব। আর পরবর্তী পর্বটি শুনতে চাইলে অবশ্যই একটি কমেন্ট করবেন। ধন্যবাদ।